এর আগে আমি গল্প এবং কবিতার ওয়ান শট করে দিয়েছি। তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে দাদা নাটক এবং পঞ্চতন্ত্রর ওয়ান শটটা করে দাও। এখন আমি তোমাদের নাটক ও পঞ্চতন্ত্রের ওয়ান শট করছি। খুব বেশি একটা বড় ভিডিও হবে না, 5 থেকে 10 মিনিটের ভিডিও হবে। তোমরা এই 5 থেকে 10 মিনিটের মধ্যে ফুল কনসেপ্ট বুঝতে পারবা। ভিডিওটি মন দিয়ে দেখবা, শেষ অবধি দেখবা, বিনা স্কিপ করে দেখবা। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। তো তোমাদের নাটকে রয়েছে আগুন, লিখেছেন বিজন ভট্টাচার্য। এটা 50-এর মন্বন্তরের প্রেক্ষাপটে লেখা। সেই সময় মানুষের যে দুর্ভিক্ষ হয়েছিল এবং মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিল এবং সরকারের তরফ থেকে চাল বিলি করা হচ্ছিল এবং এই চালের চোরা কারবারি সম্পর্কেই লেখা। এত বড় নাটক এখন বোঝানো সম্ভব হবে না, তাই আমি তোমাদের প্রশ্নের মাধ্যমে কনসেপ্ট সব ক্লিয়ার করে দেবো যে কোন কোন প্রশ্ন দিতে পারে এবং দিলে কিভাবে লিখবা। প্রথম প্রশ্ন তোমাদের দিতে পারে যে আগুন নাটকের প্রথম দৃশ্যটি লেখো, বা চাল আজ পাতে হবে নি দেখিস কেন, কে কাকে বলছে জাস্ট বুঝে নাও। এটা হচ্ছে প্রথম দৃশ্যের ঘটনা। এটা বলছে নেত্তর বাবা নেত্তর মাকে। তারা ঘুমাচ্ছিল, ভোর হতে হতে নেত্তর বাবা নেত্তর মাকে বললো যে তাড়াতাড়ি ওঠ, চালের লাইনে দাঁড়াতে হবে, নাহলে কিন্তু চাল পাওয়া যাবে না। কেন সকাল সকাল চালের লাইনে দাঁড়াতে হবে? কারণ কি, যদি সকাল সকাল না দাঁড়ায় তাহলে বেলা হয়ে গেলে চাল আর পাওয়া যাবে না। এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে মণিচাঁদ এবং কুরনের মা। মণিচাঁদের সেদিনকার চালের লাইনে দাঁড়াতে দাঁড়াতে দেরি হয়ে গেছিলো, তাই সে 12টার সময় চাল পাচ্ছে, কিন্তু সেরকম ভালো মানের চাল পায়নি, খারাপ মানের চাল পায়। এবং কুরনের মার দাঁড়াতে দাঁড়াতে দেরি হয়ে গেছিলো, কিন্তু সে চাল পায়নি, খালি হাতে আসছে। তো তাই নেত্তর বাবা বলছে আমাদের সকাল সকাল উঠতে হবে। কারণ কি, খালি আমরা চালের লাইনেই দাঁড়াবো না, আমাদের যে এখান থেকে কলমি শাক, কলা এবং দাঁতন কাঠি নিয়ে শহরে যেতে হবে এবং শহরে ওগুলা বিক্রি করতে হবে। ওই পয়সা নিয়ে আমাদের চালের লাইনে দাঁড়াতে হবে, তারপর আমাদের চাল কিনতে হবে। তাই বলছে যে সকাল সকাল উঠতে হবে। ব্যাস, প্রথম দৃশ্য শেষ। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে তৃতীয় দৃশ্যের সতীশের চরিত্রটি লেখো, বা এইভাবে প্রশ্ন দিতে পারে যে খামাখা কেন চেঁচাচ্ছ লেখো, বা তৃতীয় দৃশ্যের বর্ণনাটি করো। সবই ঘটনা একই, জাস্ট এগুলা লিখে দিবা। তৃতীয় দৃশ্যের মেন চরিত্র সতীশ, তারপর হচ্ছে সতীশের বউ এবং তার মেয়ে ফুলকি। সতীশ এক কারখানায় মজুরির কাজ করতো, খুবই গরিব ছিল। তাদের ঘরে চাল যতটুকু ছিল তারা অল্প অল্প করে খাচ্ছিল, কিন্তু একদিন চাল শেষ হয়ে গেছে। সতীশ চালের লাইনে দাঁড়াইছে, ব্যর্থ হয়ে ফিরে আসছে, পারে নাই। ওর বউ দাঁড়াইছে, ব্যর্থ হয়ে ফিরে আসছে, পায় নাই। তো এইবার রাতে তো খাইতে হবে, কি করবে? তো সতীশের বউ পাশের এক মিস্ত্রি বাড়ির থেকে অল্প একটু চাল ধার করে নিয়ে আসছে এবং ওই চালের ভাত রাত্রেবেলায় খাইছে সবাই হাত পেতে করে। পরের দিন সকাল হচ্ছে, সতীশ কারখানায় যাবে। এবার সে হচ্ছে খাওয়ার চাচ্ছে, খাওয়ার পাচ্ছে না। মেয়েও খিদায় কাঁদতেছে, পাচ্ছে না। তাই এবার যখন তার বউকে বলতেছে ভাত দাও ভাত দাও, এবার ওর বউ চুপচাপ হয়ে আসে, বলছে খামাখা কেন চেঁচাচ্ছ। এবার তখন ও রাইগে নিয়ে ওর বউকে পিটাই দিল। ভাত খাবো, খিদা পেয়েছে, কাজে যাইতে হবে, আমি কাজে না গেলে কী করে হবে। তখনও তার মনে পড়ে নাই যে চাল শেষ হয়ে গেছে, আগের দিন রাতে সেই খাইছে, কিন্তু তার বউ চুপচাপ হয়ে আছে। তো এইখানকার মধ্যে দিয়ে সতীশের এক চরিত্র ফুটে উঠলো, যে সতীশের মধ্যে দিয়ে পুরুষতান্ত্রিক চরিত্র ফুটে উঠলো, যে ঘরে মেয়ে বউ থাকা সত্ত্বেও সতীশ আগে নিজের খাওয়ার চিন্তা ভাবনা করেছিল। তাছাড়াও সতীশ যে জানতো আগের রাত্রে সে সব খায় ফেলাইছে, কিন্তু তা সত্ত্বেও তার বউকে বারবার বললো এবং ওই বউকে মারের মধ্যে দিয়ে তার রাগের প্রশমন ঘটাইলো। বাস, ফিনিশ। এই প্রশ্নটিকে এইভাবেও দিতে পারে যে আমরা কি মানুষ রে? তো ঠিকই একই, সতীশ বলছিল ওর মেয়েকে, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব চতুর্থ দৃশ্যের আলোচনা। চতুর্থ দৃশ্যে কী রয়েছে? মনোরমা এবং হরেকৃষ্ণবাবুর কথোপকথন। এখানে হচ্ছে এই পরিবারের গল্প। প্রশ্নটা এইভাবেও দিতে পারে যে রক্ষ কি ভক্ষক, বা চতুর্থ দৃশ্য আলোচনা করো, বা হরেকৃষ্ণবাবু এবং মনোরমা দেবীর কথোপকথন। কী হয়েছিল? এটা একটা পরিবার। হরেকৃষ্ণবাবু কে ছিলেন? তিনি একটি কেরানি ছিলেন, ঠিক আছে। তার স্ত্রী মনোরমা। এবার তাদেরও আকালে কাটা, তারাও সেই আকালের শিকার, তাদের ঘরেও চাল নাই। এবার হরেকৃষ্ণবাবু বললো মনোরমাকে যে চালের লাইনে দাঁড়াইতে। এবার মনোরমা বললো কেন, তুমি তো অফিস স্টাফ, আর তোমার জন্য তো সরকার কম দামে চাল রাখছে, সকল কর্মচারীর জন্যই কম দামে চাল রাখছে। কিন্তু হরেকৃষ্ণবাবু বললো না, এটা তো সম্ভব হবে না। বলে কেন সম্ভব হবে না? কারণ কি, আমার অফিসের যে বড়বাবুরা আছেন তারা আমাদের সকলের চাল বেশি দামে বিক্রি করে দিয়ে টাকা আত্মসাৎ করছে। তখন মনোরমা দেবী বললো যে তুমি তো সব দেখতেছো, তাহলে তুমি কিছু করতে পারতেছো না কেন? বলে না, আমি কিচ্ছু করতে পারবো না, আমি সামান্য একজন কেরানি, আর আমি এটা করলে আমার চাকরিও চলে যেতে পারে। আর বড়বাবুরাই সব কিছু করছে, বড়বাবুরাই সব টাকা খাচ্ছে, আমি কিচ্ছু পাইনি, আর এই অন্যায় দেখা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এইটাই হচ্ছে তাদের কথা। আর এই কথার মধ্যে তাদের কি বলবো, অসহায়তা ফুটে উঠছে। এবার আমরা পঞ্চম দৃশ্যটি আলোচনা করব। পঞ্চম দৃশ্যটি খুবই একটি গুরুত্বপূর্ণ দৃশ্য। এই দৃশ্যের প্রধান চরিত্র সিভিক গার্ড এবং এর পাশের পাশে রয়েছে প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, চতুর্থ পুরুষ, পঞ্চম পুরুষ, তৃতীয় পুরুষ। গল্পটা এবার প্রশ্ন এখান থেকে এরকম দিতে পারে যে সিভিক গার্ডের চরিত্র লেখো, তারপর থাক আর দালালি করতে হবে না, 2 নম্বর চাল দিবে তো দিবে না, কিন্তু অপমান করবে না। তারপর হচ্ছে ছি ছি ছি, এইসব অত্যাচার কি আর সহ্য করা যায়? গল্পটা ঠিক এরকম একই ঘটনা। এখানকার হচ্ছে চালের দোকানে লম্বা লাইন পড়ছে
এবার সকলে লাইন দিয়ে দাঁড়ায় আছে। এবার এখানে আছে সিভিক গার্ড। সিভিক গার্ডের কাজ কি? জাস্ট দেখানো যে লোকজন ঠিকঠাক চাল পাচ্ছে কিনা এবং লোকজন ঠিকঠাক আছে কিনা, কোনো জমা যাতে না হয়, কোনো অসুবিধা যাতে না হয়। এবার সিভিক গার্ড ওখানে নেতাগিরি মারা শুরু করে দিল। নেতাগিরি কী মারা শুরু করে দিল? বলতেছে যে যার যার কাছে খুচরা আছে সে চাল পাবে, না হলে পাবে না। তো এইখান থেকে একজন লোক তখন বললো যে ছি, এইসব অত্যাচারকে সহ্য করা যায়? দোকানদার না বলতে বলতে ও নেতাগিরি মারা শুরু করে দিচ্ছে। ঠিক আছে, তো এইবার একজন দ্বিতীয় পুরুষ যার প্রকৃতির ডাক পাইছে সে লাইন থেকে বেরোনোর চেষ্টা করলো, কিন্তু ওকে টোটাল অপমান করে দিল। বলে তুই লাইন থেকে কেন বেরোচ্ছিস? লাইন থেকে বেরোনো যাবে না, লাইন থেকে চাল টাল দিব না। তো বলছে যে আমার একটু অসুবিধা হচ্ছে, আমি আসতেছি। বলে না, ওকে পুরো অপমান করে দিল। আবার আরেকজন বয়স্ক, ও যে তৃতীয় পুরুষ, সে লাইন থেকে একটু বিচ্যুতি হয়েছিল বা একটু নড়াচড়া করতেছিল, ওকে ধরে নিয়ে কানে ওটা এক থাপ্পড় মারি দিল। এবার ওকে আবার বললো ভাগ এনতে ভাগ, চাল তোকে দিব না আমি। তো একটা বয়স্ক পুরুষ, ও খারাপ লেগে গেল। ও তখন বলতেছে যে ও পুরো রাগি গেছে, বলে চাল দিবি তো দিবি না, তুই আমাকে অপমান করতেছিলিস কেন? আর এই অপমান তখন কে দেখলো? তৃতীয় পুরুষ। তৃতীয় পুরুষ তখন ওকে বললো, এই তুই ওকে কেন মারলি? সিভিক গার্ডকে বললো তুই ওকে কেন মারলি? তোর তো মানার রাইট নেই। বলে তুই কিন্তু এখানে দালালি করতে আসবি না। এইবার তখন চতুর্থ পুরুষও বললো যে হ্যাঁ তুই আমাকে কেন মারলি? তখন আবার চতুর্থ পুরুষের উপর খেপে গেছে, আবার মারতে গেছে সিভিক গার্ড। এবার সব লোকজন মিলে ধরছে, বলে তুই নেতাগিরি মারতেছিস সেখানে। তখন সিভিক গার্ড চুপচাপ হয়ে গেছে। এই ছিল গল্প। যাই প্রশ্ন দেখ এটাই লিখবা। এবার আমরা পঞ্চতন্ত্র সম্পর্কে জানবো। পঞ্চতন্ত্রে তোমাদের 4টা গল্প রয়েছে: বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ এবং আড্ডা। আমরা আজব শহর কলকাতা সম্পর্কে জানবো। এটা একদমই সোজা গল্প, এটা জানলে তোমরা এখান থেকে যা প্রশ্ন আসুক সব লিখে নিতে পারবা। গল্পটা এরকম, লেখক ছোটোবেলার থেকে শুনতেছে যে কলকাতাটা আজব শহর, এখানে মানুষ হারা যায়, এখানে চিটার আছে। ঠিক আছে, তো লেখক এবার কলকাতায় এসে কাজ করতেছে। তো ভাবলো তো আমি ছোটোর থেকে তো অনেক কিছু শুনে বেড়াইলাম কলকাতার থেকে, কলকাতার নামে, কিন্তু আমি তো এরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হই নাই। তো একদিন সে এটা চিন্তা করতেছে এবং ভাবতেছে যে আমি এই ঘটনাটা নিয়ে একটা লেখা লিখবো, যে আমি ছোটোর থেকে যেটা শুনছি বাস্তবে সেটা এখনও পর্যন্ত সম্মুখীন হয়নি, সুতরাং যেটা শোনা হয় তা বাস্তবে নাও ঘটতে পারে। এটা লিখবে, ওটা ভাবতে ভাবতেই হুট করে বৃষ্টি পড়লো। এবার যখন বৃষ্টি পড়লো তখন লেখক বাইরে, এবার এমন জায়গায় পরিস্থিতিতে পড়লো যে না সামনে কোনো দোকান আছে না কিছু আছে, প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে সে কলকাতা চিনলেও তার পথ হারানোর উপক্রম। সে ভাবতেছে আমি এখন বাড়ি কী করে যাব? তার কাছে সেরকম টাকা পয়সাও নাই, বাসে তো যাওয়ার দূরের কথা, ট্যাক্সিতেও সে যেতে পারবে না। ঠিক আছে, এবার ও কী করবে? গায়ে সেরকম শক্তিও নেই, ট্রামে চড়বে। তো এবার ও কী করবে একদম একটা বিকল পরিস্থিতির মধ্যে পড়লো, যে এত সমস্যা। এবার ফট করে সে সামনে একটা দেখতে পেলো, লেখা আছে ফরাসি বইয়ের দোকান, ফ্রেঞ্চ বুক শপ। তা তখন সে ভাবলো যে এই কলকাতায় এখানে ফরাসি বইয়ের দোকান কীভাবে দিল? হয়তো কারো পয়সা বেশি হয়েছে যার জন্য ফরাসি বইয়ের দোকান দিছে। এখানে বাংলা বই পড়ে না, আর ফরাসি বই কে পড়বে? বলছে ঠিক আছে আমি যাই দেখি দোকানটার ভিতরে কী আছে। এখানে হয়তো 2 রকম, উপরটাই খালি ফরাসি, ভিতরে তো হয়তো বাংলা বই পাবই। সে যায় ঢুকলো, যায় ঢুকে দেখে আজব কাণ্ড। কী আজব কাণ্ড? সেখানে ফরাসি বই হচ্ছে থাক থাক করে সাজানো, এবং এত সুন্দরভাবে সাজানো যেন কোনো বাঙালি এই দোকানের মালিক। তা ওইখানে একটা মেম সাহেবকে দাঁড়া থাকতে দেখলো। মেম সাহেবটি একদম ঠিকঠাক ইংরেজি বলতে পারে না। মেম সাহেবটা মোটামুটিভাবে ইংরেজিতে বললো যে সেটা তার বান্ধবীর দোকান, সে বান্ধবী এখন নাই। সে ফরাসি ভোকাবুলারি স্ট্রং করার জন্য এবং ফরাসি সাহিত্য রস নেওয়ার জন্য সে এখানে দাঁড়ায় আছে, বইটা পড়তেছে। এবার তারপর লেখক তার বইয়ের লিস্ট দিল, মেম সাহেব সেই বুক লিস্ট তুলে নিল, তারপর বললো ঠিক আছে আমি তোমাকে পরে দেবো। এবার ওখান থেকে চলে আসলো। এটা হয়ে গেলো আজব শহর কলকাতা। এই ছিল তোমাদের নাটক এবং পঞ্চতন্ত্র। তো আমি তোমাদের খালি নাটক এবং পঞ্চতন্ত্রের মধ্যে আজব শহর কলকাতাটাই করিয়ে দিলাম। যা করাইলাম কবিতা, গল্প এবং নাটক এবং পঞ্চতন্ত্রতে তোমাদের পাসিং মার্কস এখান থেকে উঠে যাবে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের সকলের পরীক্ষা ভালো, এটাই আমার শুভকামনা। তোমরা অবশ্যই জানাবে তোমাদের পরীক্ষা কীরকম হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, তোমাদের সাপোর্ট খুবই জরুরি। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।